প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। তারেক রহমান দেশে আসছেন কার ইশারায়? আদৌ কি আসতে পারবেন? আজকে সোমবার 22 ডিসেম্বর আপনাদের সামনে কথা বলছি। মাঝখানে দুদিন 23 এবং 24, মানে একদিন পরে 24 তারিখ সন্ধেবেলা লন্ডন থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 25শে ডিসেম্বর দেশে এসে পৌঁছাবেন। সব কিছু মিলে চারিদিকে যে সাজ রব যে আয়োজন চলছে, তাতে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তারেক রহমান আসছেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন করতে চাই, আদৌ কি তারেক রহমান আসতে পারবেন? কারণ নেপথ্যে পর্দার আড়ালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আজকে হঠাৎ করে তারেক রহমান দেশে আসছেন কেন? গত 1.5 বছরে আসবেন করে আসেননি, কিন্তু এখন কেন আসছেন? এমনকি কদিন আগে তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে যখন মুমূর্ষ অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায়, ঠিক তখনও তারেক রহমান কি ঘোষণা দিয়েছিলেন? গত নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকেরই প্রশ্ন, তাহলে মাত্র অর্ধ মাসও পেরোয়নি, অর্ধ মাসের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তারেক রহমান দেশে আসছেন? তার জন্য গাড়ি আমদানি করা হয়েছে বুলেট প্রুফ, তার জন্য বাড়ি ঠিক করা হয়েছে, তাকে কোথায় কিভাবে সংবর্ধনা দেওয়া হবে সেগুলো ঠিক করা হয়েছে, তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন, তাকে 2000 পুলিশ নিরাপত্তা দিয়ে রাখবে। হঠাৎ করে 15 দিনের মতো এমন পরিস্থিতি কেন পাল্টে গেল, কিভাবে পাল্টে গেল, সেগুলো এই মুহূর্তে বলা যায় কঠিন আলোচনার বিষয় হয়ে পড়েছে। কয়েকদিন আগে ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজারও একটি স্টোরি করবার প্রয়াস পেয়েছে এই বিষয়ে। তারা স্টোরিটির শিরোনাম করেছে যে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। এই স্টোরিটা আমরা একটু দেখি, কারণ এটি প্রিন্ট ভার্সনে এবং বাংলাদেশ থেকে এটি সহজে পাঠ করাও যায় না, যার কারণে অনেকেই স্টোরিটা বিস্তারিত জানেন না। তাদের জন্য আমরা স্টোরিটাতে তারা কি বলবার চেষ্টা করেছে তা আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তারা বলছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। দিন কয়েক আগে ব্রিটেনের এক সভায় তারেক যেভাবে বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকেই স্পষ্ট তার রাজনৈতিক অভিমুখ। কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলেই 2 পাখি মারতে চেয়েছেন। 1, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা। 2, ভারতকে বার্তা দেওয়া। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন, মানে গত বুধবার। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। ভোট ময়দানে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, সেই সুযোগে জমি দখলে তৎপর জামাতে ইসলামের মতো কট্টরপন্থী দল। লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবারও এক আলোচনা সভায় তারেক রহমান বলেছিলেন, 1971 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 1975 সালের নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজও সক্রিয়। কূটনীতিকরা মনে করছেন তারেকের বার্তা স্পষ্ট, দেশবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয়। অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রা তার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষকের কথায়, বিএনপির পরিচিতি জিয়াউর রহমানের দল হিসেবে। তিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী, তাই বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের যোগ টেনে দেশের মুক্তমনা মুক্তিযুদ্ধের বিরাট সংখ্যক সমর্থককে কাছে টানতে চান তারেক। ময়দানে আওয়ামী লীগ নেই,
তাই জামাতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে তুলে ধরতে চাইছেন খালেদা পুত্র। এই যখন অবস্থা, তখন বাস্তবতা কি বলছে? বাস্তবতা, বিশেষ করে বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা মনে করছেন যে নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে এমনটাও নিশ্চিত হওয়া গেছে। এখানে আসলে বাংলাদেশে কি ভারত খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? অবশ্যই। ভারত বিএনপিকে কিন্তু শুরু থেকে সুযোগ দিয়েছিল। আপনাদের খেয়াল আছে, আমিও আমার কন্টেন্টে অনেকবার বলেছি যে আওয়ামী লীগ চলে গেছে, কিছু করার নেই, কারণ আওয়ামী লীগ ফিরে আসতে গুছিয়ে সময় লাগতে পারে। সেই জায়গা থেকে ভারত কিভাবে সুযোগ দিয়েছিল? অগাস্ট মাসে 24-এর আওয়ামী লীগের পতন হলো, সেপ্টেম্বর মাসে 1 মাসের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছিলেন ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। এই দেখা করাটা, এই সাক্ষাৎটা, এই বৈঠকটা ছিল বিএনপিকে একটা স্পেস দেওয়া। কিন্তু এতদিন, গত 1.5 বছর যাবৎ বিএনপি এগুলো বোঝেনি বা আমলে নেয়নি এবং বিএনপি খানিকটা বলতে পারেন যে জামাতের ফাঁদে পা দিয়েছিল, পা দিয়ে ভারত বিরোধিতায় মত্ত ছিল। অবশেষে নানা বাধাপ্রাপ্ত হয়ে, এই বাধাপ্রাপ্তর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে আমি বারবার একটি উদাহরণ দেই, ছাত্র সংসদ নির্বাচন বিএনপি ধরাশয়ী পরাজয় বরণ করেছে এই সাম্প্রদায়িক শক্তির হাতে। এরকম নানা পদে পদে যখন ঠেকছে, তখন তারপর থেকে আপনারা বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে ভারত বিরোধিতা কিন্তু এখন সেই অর্থে নেই, তারা কিন্তু সেই অর্থে ভারত বিরোধিতার চর্চা করছে না, কিংবা মুক্তিযুদ্ধের প্রশ্নেও তারা খুব সোচ্চার ইদানিংকালে। এটা খুব বেশি দিন চেঞ্জটা হয়নি, 15-20 দিনের মধ্যে চেঞ্জটা হয়ে গেছে। এই অবস্থা যখন, তখন পর্যবেক্ষক মহল মনে করছেন যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে বিএনপি পুঁজি করতে চাইছে। আরেকটি জিনিস যে ভারত গত 1.5 বছর যাবৎ দেখেছে যে আওয়ামী লীগ, সদ্য পতিত আওয়ামী লীগকে খুব সহসায় ক্ষমতায় ফেরানো বা রাজনীতিতে ফেরানো এখন অনেকটা কঠিন, কিন্তু বাংলাদেশকে তো হাতছাড়া করা যাবে না। গত বৃহস্পতিবার ভারতীয় সংসদে একটি রিপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, শশী থারুরের নেতৃত্বাধীন যে স্থায়ী কমিটি, সেটিও একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টেও বলা হয়েছে যে বাংলাদেশকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ভারতের জন্য বড় ধরনের হুমকি না হয়। ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত আছে যে হাতছাড়া করা যাবে না বাংলাদেশকে। বাংলাদেশে যেন কোনো বিদেশি শক্তি এসে এখানে স্থায়ী আসন না গড়ে নিতে পারে। খুব স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা একদম ভঙ্গুর, নেই এই মুহূর্তে, কিংবা দেশে দাঁড়াতে পারছে না, সেই আওয়ামী লীগকে নিয়ে ভারত যদি ফাইট করতে চায় সেটা ভারতের জন্য অনেক কঠিন হবে। বিএনপিকে নিয়ে ফাইট করাটা অনেকটা সহজ। সেই জায়গা থেকে ভারতের পররাষ্ট্র নীতির পরিবর্তন হয়ে থাকতে পারে। আমি বলবো না যে পরিবর্তন হয়ে গেছে, যে আপাতত অন্ততপক্ষে বিএনপি যদি ভারত বিরোধী কর্মকাণ্ড না করে, ভারতের সাথে চুক্তি বাতিল না করে, বাংলাদেশের মাটিকে যদি ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার সুযোগ না দেয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা যদি না করে, এবং এই যে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হলে প্রয়োজনে যদি বিএনপিকে স্পেস দিতে হয় স্পেস দেবে, এবং এইগুলো নানা শর্তে। বিএনপিকে স্পেস দেওয়ার অর্থ এই নয় যে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগও আছে, এই শর্তের মধ্যে থেকে থাকতে পারে। আমি এইভাবে বলবো না যে আছে, যে শর্তের মধ্যে আছে যে তোমরা ক্ষমতায় আসবা, তোমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবা, থেকে আওয়ামী লীগও রাজনীতি করবে, সেই স্পেসটা তৈরি করতে হবে, সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকালকে এএনআইয়ের সাক্ষাৎকারে নির্বাসিত প্রধানমন্ত্রী, ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে
ভারত বাংলাদেশের এই যে বৈরী সম্পর্ক, এই সম্পর্কটা থাকবে না, সম্পর্কের উন্নতি হবে। কোন নির্বাচিত সরকার? তিনি কি বলেছেন যে আমরা ক্ষমতায় এলে পরিস্থিতি চেঞ্জ হবে? তিনি বলেছেন নির্বাচিত সরকার। তাই বলে সাম্প্রদায়িক বা জামাত সরকার এলে এটা পরিবর্তন হবে, এটাও বলেননি কিন্তু। আর জামাতের কথা যদি বলি, জামাত কিন্তু নানাভাবে লবিস্ট লাগিয়ে অর্থ কড়ি খরচ করে নানাভাবে তারা প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। যখন তারা পেরে ওঠেনি তখন তারা দেখছে যে অবস্থা তো খারাপ। এই অবস্থা খারাপ থেকে, এবং তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে কোনো মূল্যে যেতে হবে, এবং এই যাওয়া থেকে তারা যখন এখন স্বপ্ন ভঙ্গ হবার জোগাড়, তখন বাংলাদেশে সত্যিকার অর্থে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে, এবং নির্বাচনটা যাতে ভণ্ডুল হয়। এবং শুধু তাই নয়, আমি শুরুতেই বলেছি যে তারেক রহমান মাত্র মাঝখানে দুদিন, তৃতীয় দিন 25 ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন, কিন্তু আসতে পারবেন কি না, না আসা পর্যন্ত আমি বলবো না। যদি আসতে পারেন তাহলে তো ভালো, এবং এই মুহূর্তে আসা উচিত, আসা দরকার। তারেক রহমান অতীতে কি করেছেন না করেছেন, অতীতে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, সাজাপ্রাপ্ত ছিলেন, এগুলো এই মুহূর্তে বাদ দিতে হবে। এছাড়া বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশ দীর্ঘস্থায়ী পরিণতিতে এইভাবে যদি চলতে থাকে তাহলে সাম্প্রদায়িক শক্তি, সোজা কথা জঙ্গি গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাবে। এই জঙ্গি গোষ্ঠী থেকে বাংলাদেশের মানুষও বাঁচতে চাইবে, বিশাল ভারতবাসী বাঁচতে চাইবে, ভারত সরকার বাঁচতে চাইবে। এই জন্য যে পলিসি নেওয়া, সেই পলিসিতেই এগুচ্ছে সব কিছু। কিন্তু সত্যিকার অর্থে এখনো পর্যন্ত নেপথ্যে ষড়যন্ত্র আছে। আমি এক কথাই বলবো, এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসা উচিত এবং একটা নির্বাচন হওয়া উচিত। ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক, বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, জনসমর্থন আছে, যদি থেকে থাকে বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু সাম্প্রদায়িকতা কিংবা ঘৃণা, এই ঘৃণা থেকে মুক্ত হতে হলেও পরিস্থিতি এরকমটা হতে হবে। কিন্তু আসলে কি হবে এই মুহূর্তে বলা কঠিন, কারণ ষড়যন্ত্র নেপথ্যে আছে। এই যে বাংলাদেশকে যারা অস্থির করে, যারা অস্থির করার কারিগর, তারা কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং আগামী 2-3 দিনে কি ঘটবে এইটি বলা কঠিন। ষড়যন্ত্র জারি আছে। সবকিছু মিলে আমরা প্রত্যাশা করি যে ভারত শুধু নয়, সবাই, বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল, সেই দলের নেতা তারেক রহমান 15 দিন আগেও তার দেশে আসার অনিশ্চয়তা ছিল, কিন্তু নিশ্চয়ই এমন কোনো সিগন্যাল আছে যার দরুন তিনি দেশে আসবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসছেন কিনা। যদি না আসেন তাহলে বাংলাদেশের কি হবে, আমরা সেগুলো নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।